মব কেন থামছে না? আমি যদি খুব সহজভাবে প্রশ্নটা আপনার কাছে আগে করি, ডক্টর সামিনা লুৎফা, আপনি কি বলবেন? মব কেন থামছে না, এটা আসলে আমাদের সকলেরই প্রশ্ন। এবং আমরা আসলে ভেবেছিলাম একটা ইউনূস সরকারের সময় আমরা দেখেছিলাম অন্তর্বর্তী সময়ে এক ধরনের এটার একটা একটা উল্লঙ্ঘন ঘটেছিল এবং আমাদের মনে হয়েছিল দেশের আইনের শাসন কিংবা সাধারণ নাগরিকদের যে নিরাপত্তার প্রশ্নটা অনেক বেশি উপেক্ষিত হচ্ছিল। এবং সেই সময়ে আমরা দেখেছিলাম অন্তত 200-র উপরে মাজারে হামলা হয়েছিল, বাউলদের ধরে মারধর থেকে চুল কেটে দেওয়া থেকে শুরু করে নানান জায়গায় বিভিন্ন অনুষ্ঠান বন্ধ করে দেওয়া, নাটকের শুটিং, যাত্রাপালা ইত্যাদি সহ নারীর উপর আক্রমণ, আদিবাসীদের উপর আক্রমণ, নানান ধরনের বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক প্রকাশ যারা করেন তাদের উপর আক্রমণ হয়েছে এবং এগুলোকে প্রেশার গ্রুপ বলে চালিয়ে দেওয়ার এক ধরনের চেষ্টা চলেছে, যার ফলে আমাদের মনে হয়েছে যে সরকারের এই পরোক্ষ সহযোগিতা এবং প্রশ্রয়ের কারণে এই মব অনেক বেশি ছড়িয়ে গিয়েছিল এবং সামাজিকভাবে এটার একটা অ্যাকসেপ্টেন্স তৈরি হওয়ার জায়গা তৈরি হয়ে গিয়েছিল, যেটার আমরা বলতে পারি একটা পয়েন্ট অফ ডিপার্চার আমরা দেখতে পাই একটা পরিষ্কার, যে যখন ডিসেম্বরে প্রথম আলো এবং ডেইলি স্টার ছায়ানট উদীচিতে আক্রমণটা হয়, সেখান থেকে মনে হয় যেন একটু হলেও তাদের একটু বোধোদয় হয়েছিল এবং তারপরে আসলে তার খুব দ্রুতই যেহেতু ইলেকশন এবং অন্য কিছু চলে এসছে, এটা আমরা একটু কমতে দেখেছিলাম। কিন্তু আমরা আশা করেছিলাম, আমরা শুনেছি যে বিএনপি যখন শুরুতে ক্ষমতায় এসেছে তখন আমরা এটা আশা করেছিলাম যে তাদের তো একটা জনভিত্তি আছে, তারা অনেক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এখন সংসদে আছে এবং আইন প্রণয়ন করছেন, এগুলো তো তাদের কাজই। কিন্তু সরকারের যে এক্সিকিউটিভ বডি, তার মানে যার দায়িত্ব আমাদের নাগরিকদের নিরাপত্তা হেফাজত করা, তারা সেই মন্ত্রণালয় কি করছে সেই প্রশ্ন তো অবশ্যই আমাদেরকে তুলতে হবে। কারণ একজন নাগরিক তার ভিন্ন মত থাকতেই পারে, তার ভিন্ন জেন্ডার পরিচয় হতে পারে, তার ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, কিন্তু এই প্রত্যেকটা জায়গাতে আমরা দেখছি যে গত 1-1.5 মাসে আমরা এরকম 3টা ঘটনা তো বলতেই পারি, যে 7ই মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে ডাকসু মব করলো, ইমির উপরে তাকেই এখন সন্ত্রাস বিরোধী আইনে জেলে রাখা হয়েছে। আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গত পরশু শাহবাগে আমাদের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সহ তারা কয়েকজন বন্ধু ওখানে চা খাচ্ছিলেন এবং সেখানে তাদের উপর হামলা হয়েছে, তাদের মামলা নিতে চায়নি পুলিশ এবং এবং এটা একটা মব করে এই হামলাটা হয়েছে। এবং তার সাথে পরদিন সকালে আমরা দেখলাম এই যে কুষ্টিয়ার ফিলিপনগরের ঘটনা, যেখানে একজনকে হত্যা করা হয়েছে এবং কি ভয়াবহ প্রক্রিয়ায় হত্যা করা হয়েছে। শাহবাগে যেখানে ঘটনা ঘটেছে খুব কাছে পুলিশ এবং থানা, এবং তারা কোনোভাবে সহযোগিতা তো করেইনি, এগিয়ে তো আসেনি, উল্টো নানাভাবে তাদেরকে হেনস্থা করেছে। অন্যদিকে এর ক্ষেত্রে আমরা এরকমই খবর পাচ্ছি কুষ্টিয়ার ঘটনার ক্ষেত্রে। তার মানে যদি আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষা করবার কথা তারা সেটা না করলে নাগরিকের মনে এক ধরনের ভীতি কিন্তু আবার সঞ্চার হবে, এবং যেই ভীতিটা কিন্তু আমরা এর আগের অন্তর্বর্তী সময়ের শেষ দিকে আমরা প্রবলভাবে সামাজিক এক ধরনের ভীতি তৈরি হয়েছিল, সেটা কিন্তু দ্রুত ফেরত আসবে। এবং এই জায়গাটাতে যদি একেবারে শুরুতেই যদি সরকার এটাকে থামাতে না পারে, তাহলে এটা আমরা আশঙ্কা করি যে এটা অনেক বেড়ে যাবে। কিন্তু আমরা যদি শুধু এই যে কুষ্টিয়ার ঘটনাটা যদি আমরা একটা পোস্টমর্টেম করার চেষ্টা করি, তাহলে দেখতে পাই যে কুষ্টিয়ার ঘটনা কিন্তু পরিকল্পিতভাবেই মবটা করা হয়েছে এবং তার যে মেসেজটা সেটা অনেকেই শেয়ার করেছে, ঠিক তার আগের দিন রাতেও শেয়ার করেছে এবং তারপর হলো। আপনার কাছে কি মনে হয় যে সরকারকে কি কেউ বিপদে ফেলার জন্য বা বিব্রত করার জন্য ঘটনাগুলো ঘটাচ্ছে, এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কেন দ্রুত আসলে ব্যবস্থা গ্রহণ করছে না? সবসময়ই তো আমরা বুঝতে পারছি যে বাংলাদেশের রাজনীতি, সেটা যে সময়ই হোক, আপনার তো বিরোধী পক্ষ আছে, নানান ধরনের পক্ষ এখানে কাজ করছে, তার সাথে পতিত আওয়ামী লীগ আছে, অন্যান্য অরাজনৈতিক কিন্তু এক ধরনের কি বলবো আগ্রাসী ধরনের গ্রুপও আছে যারা নানাভাবে দেশকে একটা অস্থিতিশীলতার দিকে নিতে চায়। তো সেই মানুষগুলো এগুলো করবেই, এটাই স্বাভাবিক। কিন্তু আমার কথা হচ্ছে যে সেটা থেকে যেন আমরা নাগরিকরা সেফ থাকতে পারি, নিরাপদ থাকতে পারি, সেটা দেখার দায়িত্ব তো সরকারের। কারণ সরকার ছাড়া আমি আর কার কাছে যাব? আর এটা তো নির্বাচিত সরকার।